বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত মাই ডিয়ার্স, সবাইকে জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগতম। আমি মুস্তাক আহমদ মুন্সি, সহকারী প্রধান শিক্ষক, জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়। আমি পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের উপরে আমি ইদানিং ক্লাস নিচ্ছি। চতুর্থ অধ্যায়ের কাজ, ক্ষমতা, শক্তি। প্রথম ক্লাস নিয়েছি আমি, প্রথম একটা ক্লাস নিয়েছি কাজের উপরে, কাজ, শুধু কাজের উপরে আমি একটা ক্লাস নিয়েছি। দ্বিতীয় ক্লাসটা নিয়েছি ক্ষমতা, কাজ, ক্ষমতা, শক্তি। আজকে ক্লাসটা নিব আমি শক্তির উপরে, এনার্জি। শিক্ষার্থী বন্ধুরা, কাজ বলতে কি বোঝায়, কাজের মাত্রা, কাজের একক নিয়ে কথা বলেছি। ক্ষমতা বলতে কি বোঝায়, ক্ষমতার গাণিতিক ব্যাখ্যা এবং ক্ষমতার যে একক, ব্যবহারিক একক, মাত্রা ইত্যাদি নিয়ে কথা বলেছি। এখন আমি আলোচনা করব শক্তি নিয়ে, এনার্জি নিয়ে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা শক্তি বলতে কি বুঝি? আমরা যখন পড়াশোনা, আমরা ছোটো ক্লাসে থাকতে আমরা আসলে শক্তি, কাজ, বল, পাওয়ার সব কিছুকে আমরা এই একটা বিষয়ই মনে করতাম। তো শক্তি হচ্ছে এখানে আমি দুইটা বিষয় কথা বলবো। শক্তি হচ্ছে এনার্জি, ইংলিশে বলা এনার্জি, এবিলিটি টু ওয়ার্ক, এবিলিটি টু ওয়ার্ক। এখানে দুইটা বিষয় আমরা লক্ষ্য করি, এবিলিটি টু ওয়ার্ক, অথবা আমার কাজ করার জন্য যে এবিলিটি, অথবা কাজ করতে যে এবিলিটি, অর্থাৎ কাজ করার জন্য যে সামর্থ্য, কাজ করতে যে সামর্থ্য, অথবা কাজ করা হয়েছে কিন্তু আমার সামর্থ্য ছিল, এই যে কাজ করার জন্য যে সামর্থ্য, ওইটাকে বলা হয়, এবিলিটিটাকে বলা হয় এনার্জি। তাহলে আমরা যদি 100 মিটার একটা দৌড় দিই, তার মানে কি এখানে স্মরণ হয়েছে, মানে কাজ হয়েছে। তার মানে এই যে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এই যে এবিলিটিটা আমার বডিতে ছিল, এই শক্তিটা আমার ছিল। অথবা আমি 5 তলায় উঠতে পারবো, 5 তলায় উঠতে পারবো, এই যে কাজ করতে পারবো, কাজ 5 তলায় উঠাটা মানে কি একটা স্মরণ হওয়া, ভূমি থেকে প্রায় 60 মিটার 30 মিটার উপরে ওঠা বা 40 মিটার উপরে উঠতে পারবো, একটা স্মরণ হবে। তার মানে আমার দ্বারা একটা কাজ হবে। এই যেহেতু এই কাজটা আমি করতে পারবো, তার মানে কি এই কাজ করার এবিলিটিটা আমার আছে। সুতরাং এই যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। যদি কাজটা করে থাকি তাও শক্তি ক্ষয় হয়েছে, আর কাজটা আমরা করি নাই কিন্তু শক্তিটা আছে, এই এবিলিটিটা আছে, এই সামর্থ্যটা আছে, এই কাজটা করতে পারবো, এটাও শক্তি। তাহলে আমরা এই যে শক্তি বলতে আমরা কি বলতে পারি? কোনো যন্ত্র বা কোনো উৎস বা কোনো ব্যক্তিকে কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। বস্তু যেহেতু কাজ করতে পারে না, সুতরাং এই বস্তু যেহেতু কাজ করার সামর্থ্য নয়, সুতরাং বস্তুর কোনো শক্তি নাই। যে কোনো যন্ত্র অথবা কোনো ব্যক্তি অথবা যে কোনো একটা উৎস কাজ করার, যদি কাজ করতে পারে অথবা কাজ করবে, তার এই সামর্থ্যটা তার আছে, তাকে শক্তি বলা হয়। সুতরাং এখানে একটা বিষয় লক্ষ্য করা হচ্ছে যে শক্তি যে বিষয়টা, শক্তিটাকে পরিমাপ করতে হলে, মাপতে হলে আমার ভিতরে কি শক্তি আছে আমরা কিন্তু এমনিতে অনুভব করতে পারি না। একটা যন্ত্রে কি শক্তি আছে তা এইভাবে দেখা যায় না। তাহলে এই শক্তিটা মাপার জন্য আমাদের কি করতে হবে? ওই যন্ত্রের মাধ্যমে কাজ করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে। আমি কাজ করব, কাজ করার পরে কাজের যে পরিমাপটা হবে শক্তির পরিমাপ। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। আমাদের যে কাজ, এই কাজের মাত্রা ছিল, তাহলে এখানে কাজ এবং ক্ষমতা আমরা আলোচনা আগের কাছে কথা বলেছি। কাজের যে মাত্রা ছিল, কাজের মাত্রা, হ্যাঁ, তো কাজের মাত্রা ছিল mL² ইনভার্স T²। আমরা যেহেতু শক্তিটা যেহেতু কাজের মাধ্যমেই মাপা হয়, শক্তিকে যেহেতু কাজের মাধ্যমেই মাপতে হয়, সুতরাং কাজের মাত্রা এবং শক্তির মাত্রা সেম। আর কাজের একক ছিল জুল। কাজের একক ছিল কি? জুল। সুতরাং শক্তির এককও জুল। তাহলে আমরা আজকে বলতে পারি কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। তো কাজের মাত্রা এবং শক্তির মাত্রা সেম, তাহলে কাজের একক এবং শক্তির একক সেম। এখন বিভিন্ন ধরনের শক্তি আছে। এখন আমি বিভিন্ন শক্তির বিভিন্ন রূপ নিয়ে কথা বলবো শিক্ষার্থী বন্ধুরা। ঠিক আছে, আমরা একটু দেখি শক্তি।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শক্তির বিভিন্ন রূপ নিয়ে কথা বলবো। শক্তির বিভিন্ন রূপ, শক্তি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তির বিভিন্ন রূপে আমাদের কাছে আসে, বিভিন্ন রূপের মাধ্যমে, বিভিন্ন যন্ত্রের মাধ্যমে, বিভিন্ন কাজের মাধ্যমে শক্তির রূপটা আমাদের কাছে ধরা পড়ে। তাহলে এখানে এই যে শক্তি আমরা দেখি, এখানে কয়েকটা রূপ। প্রথমে আমরা লিখি সৌরশক্তি, শক্তির আরেকটা রূপ আলোক শক্তি, শক্তির আরেকটা রূপ তাপ শক্তি, তারপরে নিউক্লিয় শক্তি বা পারমাণবিক শক্তি, তাকে আণবিক শক্তিও বলা হয়। তারপরে শব্দ শক্তি, তারপরে বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, চুম্বক শক্তি, যান্ত্রিক শক্তি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে শক্তির 9টা রূপ আমরা বোর্ডে এটা বলা হয়, এটাকে বলা হয় যে এটা একটা পদ্ধতি, এটাকে বলা হয় মাকড়সা পদ্ধতি বলা হয়, বা মাইন্ড ম্যাপিং বা কনসেপ্ট ম্যাপিং। এই যে কনসেপ্ট ম্যাপিংয়ের মাধ্যমে বা মাইন্ড ম্যাপিংয়ের মাধ্যমে আমরা শক্তির যে 9টা রূপ, আমরা বিভিন্ন রূপকে আমরা উপস্থাপন করেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে কথা বলবো শুধু যান্ত্রিক শক্তির উপরে কথা বলবো, শুধু যান্ত্রিক শক্তির উপরে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুধু এখানে বিভিন্ন রূপ আছে, শুধু যান্ত্রিক শক্তির মধ্যে আজকে আমরা একটু কথা বলবো। আমরা আজকে শুধু যান্ত্রিক শক্তির উপর কথা বলবো। যান্ত্রিক শক্তি হচ্ছে যেমন আমরা বা যে কোনো একটা যন্ত্র, আমি এই মুহূর্তে কথা বলতেছি আপনাদের সামনে, তাহলে কি হচ্ছে? শব্দ শক্তি। এই যে শব্দ শক্তিটা আমার ভিতরে দেহ থেকে কিন্তু আসতেছে, সুতরাং যন্ত্র থেকে আসতেছে এখানে। তাহলে অথবা আমরা যদি দৌড় দেই, তাহলে দৌড় দিলে আমাদের এখানে গতিশক্তি হবে। আমি কথা বলতেছি, এখানে শব্দ শক্তি। আমি এই মুহূর্তে আমি কোনো কাজ করব না, তাহলে আমাদের দেহে আমার দেহে থেকে যে শক্তিটা আমরা পাচ্ছি, এটি আমরা গতিশক্তি হিসেবে পাই। আর যখন আমরা একদম নীরব থাকি, যন্ত্রটা যখন একদম নীরব থাকে, কোনো কাজ করে না, তখন তার ভিতরে ওই সবগুলা শক্তি, শব্দ শক্তি, গতিশক্তি, সব কিছুই তার ভিতরে সঞ্চিত থাকে, জমা থাকে, স্থিতি হিসাবে থাকে, বিভব শক্তি বলা হয়। তাহলে যান্ত্রিক শক্তির বিরুদ্ধে 2টা শক্তি পাওয়া যায় যান্ত্রিক শক্তি থেকে, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। তাহলে বিভব শক্তির হচ্ছে সঞ্চিত থাকে কোনো যন্ত্রে, জমা থাকে, সঞ্চিত থাকে, স্থিতিতে থাকে, স্থিতিশক্তি হিসাবে থাকে। কোনো বস্তুকে তার স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থানে নিয়ে রাখলে একটা বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে, তাকে বলা হয় তার বিভব শক্তি। এই যে ডাস্টারটা এমনিতে একটা বস্তু, ডাস্টারটা যখন আমি ভূমি থেকে এখানে নিয়ে আসলাম, এই মুহূর্তে ডাস্টার মধ্যে কি আছে? বিভব শক্তি। কারণ ডাস্টার একটা বস্তু, ডাস্টার নিজে কাজ করতে পারে না। তো এই মুহূর্তে সে ভূমি থেকে 2 মিটার উঁচুতে আছে। ডাস্টারটি ভূমি থেকে 2 মিটার উঁচুতে আছে। ডাস্টারটি অভিকর্ষের বিরুদ্ধে কাজ করে। আমি এখানে ডাস্টারটিকে অভিকর্ষ বলের বিরুদ্ধে এখানে নিয়ে আসছি। ডাস্টারের মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়েছে, এটা হলো বিভব শক্তি। কারণ ডাস্টারটি আমি যদি এই মুহূর্তে হাত থেকে ছেড়ে দেই, ডাস্টারটি কাজ করবে, অভিকর্ষ বলের পক্ষে কাজ করবে, ডাস্টারই কাজ করার সামর্থ্য আছে। সুতরাং ডাস্টারের মধ্যে যে শক্তিটা আছে, এটা হচ্ছে বিভব শক্তি। এখানে অভিকর্ষ বিভব শক্তি বলা হয়। যান্ত্রিক শক্তি থেকে আমরা 2টা শক্তি পাই, একটা বিভব শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। এখানে যান্ত্রিক শক্তি যেমন একটা স্প্রিংকে যদি আমরা ধরে 2 দিকে টান দিই, তাহলে 2 মাথার মধ্যে, স্প্রিংয়ের 2 মাথায় বিভব শক্তি তৈরি হবে। ফুম, এই যে সুপার ফুম, একটা ফুমের উপরে কয়েকটা ফুম দিয়ে যদি আমি ফুমের মধ্যে বসি, তাহলে এই যে একটা স্প্রিং হবে, গতিশক্তি হবে। তাহলে এই যে গতিশক্তিটা ফুমের মধ্যে ছিল, সঞ্চিত ছিল, জমা ছিল, বিভব শক্তি হিসেবে ছিল। যখন গাছের মধ্যে আম থাকে, ওই আমের মধ্যে বিভব শক্তি থাকে। কারণ আমটা যখন আমের বুটাটা যখন কাটা হবে, তখন আমটা একদম মাটিতে পড়বে, তার স্মরণ হবে, সে কাজ করবে। সুতরাং এই কাজ করার সামর্থ্যটা আমের ভিতরে ছিল, বিভব শক্তি। আর যখন আমটা পড়তে থাকে আর তাতে পড়ার মধ্যে থাকে, এই যে আমটা যখন পড়ার মধ্যে থাকে, তো এটা হবে গতিশক্তি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শক্তির বিভিন্ন রূপের মধ্যে
আমি কথা বলছি এখন যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি নিয়ে কথা বলতেছি। এখানের মধ্যে দুইটা শক্তি থাকে, একটা হচ্ছে বিভব শক্তি বা স্থিতি শক্তি, বা ইংলিশে বলা হয় পটেনশিয়াল এনার্জি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যান্ত্রিক শক্তিতে যন্ত্র মানে আমি যে কোনো একটা গাড়ি, বাস এরকম স্থির অবস্থায় থাকে, কোনো এক জায়গায় স্থির থাকে, কোনো কাজ করে না, মানে আমাদের কাছে মনে হচ্ছে কোনো কাজ করছে না, তার মুভমেন্ট হচ্ছে না, গতিশীল হচ্ছে না, মোটর ঘুরছে না, এই অবস্থায় তার ভিতরে একটা শক্তি আছে। ওই শক্তিটার নাম হচ্ছে বিভব শক্তি, স্থিতি শক্তি, পটেনশিয়াল এনার্জি বা সঞ্চিত শক্তি। যেমন আমরা যখন নীরব থাকি, একদম নীরব, কোনো হাঁটি না, কথা বলি না, কাজ করি না, আমরা হাঁটা চলা খাওয়া দাওয়া সব কিছু বন্ধ, একদম নীরব যদি বসে থাকি, তখন আমাকে বলা হবে আমার ভিতরে একটা শক্তি থাকবে, যে আমার দেহে একটা শক্তি আছে, তাকে বলা হয় বিভব শক্তি। আর যদি আমরা হাঁটি, আমরা কাজ করি, দৌড়ি, তখন হবে গতিশক্তি। তাহলে বিভব শক্তি, যান্ত্রিক শক্তি থেকে আরেকটা শক্তি বের হয়, এটা হচ্ছে গতিশক্তি। কোনো গতিশীল বস্তু কাজ করার জন্য যে সামর্থ্য লাভ করে, কোনো গতিশীল বস্তু কাজ করার জন্য যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় গতিশক্তি। আর কোনো যন্ত্রের ভিতরে যে শক্তিটা সঞ্চিত থাকে, স্থিতি হিসাবে থাকে, জমা থাকে, তাকে বলা হয় বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। অথবা কোনো বস্তুকে তার স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থানে নিয়ে রাখলে বস্তুটি যদি কাজ করার সামর্থ্য অর্জন করে, বস্তুটি যদি কাজ করার সামর্থ্য অর্জিত হয়, তাহলে এই বস্তুটার মধ্যে বিভব শক্তি জমা হবে। তাহলে কাইনেটিক এনার্জি, গতিশক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যান্ত্রিক শক্তি থেকে আমরা আরও দুইটা শক্তির রূপ আমরা পেয়েছি। যান্ত্রিক শক্তি থেকে পেয়েছি কি বিভব শক্তি ও গতিশক্তি। তাহলে বিভব শক্তি হচ্ছে পটেনশিয়াল এনার্জি, যখন যন্ত্রটা একদম নীরব থাকে, কোনো কাজ করে না, একদম নীরব নিস্তব্ধ স্থির থাকে, ওই যন্ত্রের মধ্যে যে যাবতীয় শক্তি, সকল শক্তি বিভব শক্তি হিসাবে জমা থাকে। যন্ত্রটা যদি গতিশীল হয়, বস্তুরা যদি গতিশীল হয় এবং গতির জন্য যতক্ষণ সে গতিশীল থাকবে ততক্ষণ সে কাজ করার জন্য সামর্থ্য অর্জন করবে, তাকে গতিশক্তি বলা হবে, কাইনেটিক এনার্জি। হতে পারে গতিশক্তিটা, এই গতিশক্তি থেকে আমরা এখানে তাপ শক্তি পাই, গতিশক্তি থেকে আমরা এখানে বুদ্ধির শক্তি পাই, তাপ শক্তি পাই। অর্থাৎ বস্তুটাকে গতিশীল করতে গিয়ে আর অন্যান্য শক্তি আমাদের এখানে কাজ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিভব শক্তি এবং গতিশক্তি, বিভব শক্তি এবং গতিশক্তি দুইটা শক্তির একটা রাশিমালা আমরা তৈরি করব। তো আজকে শুধু আমি বিভব শক্তির রাশিমালাটা তৈরি করব। বিভব শক্তি কীভাবে পরিমাপ করা হয়, এখানে আজকে যে বিভব শক্তির আমি রাশিমালাটা তৈরি করব, অভিকর্ষজ বিভব শক্তি। এটা নাম হচ্ছে অভিকর্ষজ বিভব শক্তি। বিভব শক্তি হচ্ছে এখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে, অভিকর্ষজ বিভব শক্তি। অভিকর্ষজ বিভব শক্তি অর্থাৎ অভিকর্ষের বলের বিরুদ্ধে আমি যদি একটা ডাস্টারটাকে ভূমি থেকে এই অভিকর্ষ বলের বিরুদ্ধে খাড়া এস উচ্চতায় উঠিয়ে এখানে স্থির রাখা হয়, এই মুহূর্তে এটার মধ্যে আছে অভিকর্ষজ বিভব শক্তি। কারণ বস্তুটিকে ডাস্টারটিকে অভিকর্ষ বলের বিরুদ্ধে খাড়া এস উচ্চতায় উঠিয়ে এইখানে স্থির রাখা হলো। সুতরাং এখানে ডাস্টারের মধ্যে এখন এই মুহূর্তে বিভব শক্তি জমা আছে, যেহেতু ডাস্টারটিকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে এই অবস্থানে আনা হয়েছে, সুতরাং এই তার বিভব শক্তিটাকে বলা হবে অভিকর্ষজ বিভব শক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে ভূমি, এটা ভূমি থেকে খাড়া এস উচ্চতায় উঠিয়ে
একটা এম ভরের একটা বস্তু কণাকে একটি বস্তু কণাকে এ অবস্থানে স্থির রাখা হলো। শিক্ষার্থী বন্ধুরা, একটা বস্তু এম ভরের একটি বস্তু কণাকে ভূমি থেকে খাড়া এইচ উচ্চতায় উঠিয়ে এ অবস্থানে স্থির রাখা হলো। সুতরাং এই অবস্থানে এম ভরের বস্তুটি কী আছে? স্থির অবস্থায় আছে। এই অবস্থায় এই স্থির অবস্থায় এই যে বস্তুটিতে এই এম ভরের বস্তুটিতে একটা সঞ্চিত জমা হয়েছে, একটা শক্তি সঞ্চিত হয়েছে। এই শক্তিটাকে বলা হয় বিভব শক্তি। যেহেতু অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হয়েছে, সুতরাং এই মুহূর্তে এটা কাজ করবে, অভিকর্ষের পক্ষে কাজ করবে। অভিকর্ষের বিরুদ্ধে আমরা এখানে কিছু এনে বিরুদ্ধে কাজ করে এখানে একটা শক্তি জমা করা হয়েছে, এটার নাম হবে অভিকর্ষজ বিভব শক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে অভিকর্ষজ বিভব শক্তি এই যে এখানে হয়েছে যে কাজ করার এই মুহূর্তে এই যে এম ভরের বস্তুটিতে একটা কাজ করার সামর্থ্য অর্জিত হয়েছে। সে কাজ করবে, বস্তুটিকে ছেড়ে দিলে বস্তুটি ভূমির দিকে পড়ে যাবে, অভিকর্ষ বলের প্রভাবে সে ভূমির দিকে পড়ে যাবে, তার স্মরণ হবে, তার কাজ হবে। সুতরাং এই মুহূর্তে বস্তুটিতে কি হয়েছে? একটা শক্তি সঞ্চিত হয়েছে, কাজ করার সামর্থ্য অর্জিত হয়েছে। তো এই শক্তি হচ্ছে অভিকর্ষজ বিভব শক্তি। সুতরাং তাহলে আমরা এই মুহূর্তে কী লিখতে পারি? অভিকর্ষজ বিভব শক্তি লিখতে পারি, যে বিভব শক্তিটা জমা হয়েছে বিভব শক্তি। তো এই মুহূর্তে বিভব শক্তি জমে বস্তুটিকে ভূমি থেকে এ অবস্থায় ভূমি বি থেকে এ অবস্থায় উঠাতে কৃত কাজ। বস্তুটিকে ভূমি থেকে এইচ উচ্চতায় উঠাতে কৃত কাজ। তাহলে আমরা এর আগেও বলছি শক্তি মানে কাজ করার সামর্থ্য। তাহলে এখানে বিভব শক্তি, এখানে অবশ্যই বস্তুটিকে ভূমি থেকে উঠাইতে যে কাজ করেছি এখন বস্তুরও কাজ করবে যদি ছেড়ে দেয়, তার মানে তার মধ্যে একটা কাজ করার সামর্থ্য অর্জিত হয়েছে। সুতরাং শক্তিটা আমরা কিসের মাধ্যমে মাপি? কাজের মাধ্যমে। তাহলে আমরা আবার জানি এখানে কি বলছে? কৃত কাজ। কাজের সূত্র কি? বল ইন্টু সরণ। এখানে বল বলতে এই যে এখানে বল বলতে বস্তুর ওজন, অভিকর্ষ বল। এখানে বল বলতে বস্তুর ওজন, আর সরণ বলতে উচ্চতা। বস্তুর ওজন মানে কি? ডব্লিউ, উচ্চতা মানে কি? এইচ। ওজন ডব্লিউ, উচ্চতা এ। আর বিভব শক্তিকে বলা হয় পটেনশিয়াল এনার্জি। তো শিক্ষার্থী বন্ধুরা, বিভব শক্তি আমরা পরিমাপ করার জন্য আমরা কি করেছি? বস্তুটিকে ভূমি থেকে এইচ উচ্চতায় উঠাতে কৃত কাজ, মানে কাজের মাধ্যমে শক্তিটা পরিমাপ করব। মানে এই মুহূর্তে এই শক্তি বস্তুটির ভিতরে কি পরিমাণ শক্তি সঞ্চিত হয়েছে আমরা এটা কাজের মাধ্যমে বার করব। আচ্ছা, তা কাজের সূত্র বল ইন্টু সরণ। বল মানে কি? বস্তুটির ওজন, অভিকর্ষ বল, বস্তুটির ওজন অভিকর্ষ বল। আর সরণ মানে কি? উচ্চতা। বস্তুর ওজনকে ওয়েট আর উচ্চতা হচ্ছে এইচ। আর পটেনশিয়াল এনার্জি মানে বিভব শক্তি। আমরা এখানে আর একটু নিয়ে আসি, আমরা জানি বস্তুর ওজন ডব্লিউ সূত্র হচ্ছে বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। আমরা আবার জানি বস্তুর ওজন মানে ওয়েট হচ্ছে মাস ইন্টু গ্রেভিয়েশন, বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এখন আমরা এখানে লিখতে পারি
আমরা এখানে লিখতে পারি পটেনশিয়াল এনার্জি ডব্লিউর পরিবর্তে লিখতে পারি এম জি ইন্টু এইচ। তাহলে আমরা ইপি মানে পটেনশিয়াল এনার্জি, ডব্লিউ হচ্ছে এম জি, আর এইচ মানে এইচ। তাহলে ইপি হচ্ছে বিভব শক্তি। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো বস্তুকে কোনো একটা অবস্থানে নিয়ে রাখলে বস্তুটিতে যে শক্তি সঞ্চিত হবে বিভব শক্তি, এই বিভব শক্তির পরিমাণ হচ্ছে এম জি এইচ। আমের মধ্যে হচ্ছে এম জি এইচ। আমের ভর অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইচ মানে উচ্চতায়। তার মানে একটা বস্তুকে কত উচ্চতা রাখা আছে, এইচের মান। আর এখানে যে অভিকর্ষজ ত্বরণ 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এমটা হবে বস্তুর ভর, আমের ভর, ডাস্টারের ভর। আমি নিজে যদি গাছের উপর উঠে বসে থাকি, আমার মধ্যেও অভিকর্ষজ বিভব শক্তি থাকবে, তখন হবে আমার ভর, তারপর হবে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর কত উচ্চতায় আমি আছি, 15 মিটার উচ্চতা বা 20 মিটার উচ্চতায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকে আলোচনার মধ্যে আমি আজকে আলোচনা করেছি কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের তৃতীয় ক্লাস। আজকে প্রথম ক্লাসে আমি আলোচনা করেছিলাম কাজের উপরে, কাজের মাত্রা, সংজ্ঞা, গাণিতিক ব্যাখ্যা, একক। দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছি ক্ষমতার উপর, ক্ষমতার মাত্রা, ক্ষমতার সংজ্ঞা, গাণিতিক ব্যাখ্যা, ক্ষমতার একক। আজকে আমি আলোচনা করেছি শক্তি নিয়ে। তো প্রথমে আমি কথা বলেছি শক্তির সংজ্ঞা দিয়ে শুরু করেছি, তারপরে শক্তির বিভিন্ন রূপ বোর্ডে উপস্থাপন করেছি, মাইন্ড ম্যাপিংয়ের মাধ্যমে, কনসেপ্ট ম্যাপিংয়ের মাধ্যমে বিভিন্ন রূপ উপস্থাপন করেছি। এর মধ্যে আমি শুধু আজকে যান্ত্রিক শক্তি থেকে আমরা দুইটা শক্তি পাই, একটা বিভব শক্তি আর একটা গতিশক্তি। গতিশক্তি ছাড়াও আমরা যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাই, যেমন জেনারেটর থেকে আমরা বিদ্যুৎ পাই, তারপরে আমরা তাপ শক্তি পাই। সবগুলোই গতিশীল থাকলে আমরা এগুলি পাই। কিন্তু বস্তু যখন নীরব থাকে, যন্ত্র যখন নীরব থাকে, উৎস যখন একদম নিস্তব্ধ থাকে, স্থির থাকে, তখন ওই উৎসের মধ্যে শক্তিরা যে থাকে তার নাম বিভব শক্তি। অভিকর্ষজ বিভব শক্তি আমি একটা রাশিমালা তৈরি করেছি। তে অভিশক্ত বিভব শক্তি এমন একটা বস্তুকণাকে ভূমি থেকে খাড়া এই উচ্চতা উঠিয়ে এই অবস্থানে স্থির রাখা হলো। এই অবস্থানে এই বস্তুটির মধ্যে যে শক্তি তাকে বলো বিভব শক্তি। তো অভিকর্ষজ বিভব শক্তি আমরা সূত্রটা তৈরি করেছি এম জি এইচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ইপি সমান এম জি এইচ বা ডব্লিউ সমান এম জি, এখানে বস্তুর ওজন নির্ণয় করতে পারবো আমরা এই সূত্রের মাধ্যমে। আর এই সূত্রের মাধ্যমে আমরা কোনো একটা বস্তুকে কোনো উচ্চতা রাখা হলে কত উচ্চতা রাখা আছে, বস্তুটি ভর কত, এবং অভিকর্ষজ ত্বরণ 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জি এর মান বসিয়ে, বস্তুর ভরের মান বসিয়ে এবং কত উচ্চতায় আছে মান বসিয়ে আমরা যে কোনো বস্তুর আমরা বিভব শক্তি, অভিকর্ষজ বিভব শক্তি নির্ণয় করতে পারবো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাথে থাকার জন্য, এবং আমার শ্রদ্ধাভাজন এবং আমার সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা আমার ক্লাসটা দেখছেন এবং দেখবেন, সবার প্রতি আমার সালাম ও দোয়া রইল, এবং আমিও সকলের কাছে দোয়া প্রার্থী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।